আজ আমরা পড়ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। বর্তমানে আমরা যারা কম্বাইন্ড নিয়ে পড়াশোনা করছি সেক্ষেত্রে আমরা সবাই জানি যে হিস্ট্রি থেকে একটা পার্ট কিন্তু থাকে। আইবিপিএস ক্লার্ক হোক, পিএসসি হোক, এমটিএস হোক, যাই হোক না কেন, যে কোনো ক্লারিক্যাল পোস্ট হোক বা অফিসার র্যাঙ্কের পোস্টই হোক না কেন, যে কোনো এক্সাম দিতে গেলে কিন্তু হিস্ট্রির একটা পার্ট আমাদের থাকে। তার মধ্যে একটা মূল চ্যাপ্টার, যেটা বেসিক চ্যাপ্টার, সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, ব্রিটিশ শাসনকালে মানুষের মধ্যে যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়ার যে বেসিক বিষয়টা, সেটা আজকে আমি একটু আলোচনা করব। যে কোনো আমরা এখন জানি যে এক্সামগুলোতে আমাদের এমসিকিউর বাইরে কিছু থাকে না, কিন্তু এমসিকিউ মুখস্থ করতে গেলে বা এমসিকিউ পড়তে গেলে সমস্ত মুখস্থ করে তো আর কমন পাওয়া যায় না। তো বেসিক বিষয়টা যদি তোমাদের মাথার মধ্যে না থাকে, বেসিক ধারণাটা যদি ক্লিয়ার না থাকে, এমসিকিউগুলো অ্যান্সার করাটা একটু মুশকিল। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, সেটা কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, সেই বিষয়ে আমি আজকে একটু আলোচনা করব। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া বলতে গিয়ে তার আগে আমার যেটা বলার দরকার বা বলার প্রয়োজন, সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে মধ্যবিত্ত শ্রেণী বলে একটি শ্রেণীর উদ্ভব হয়েছিল। ব্রিটিশ শাসনের আগের মুহূর্তে কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী বলে কোনো শ্রেণী ছিল না। ব্রিটিশ শাসনকালে কাদের উদ্ভব হলো? এই মধ্যবিত্ত শ্রেণী। ব্রিটিশ শাসনকালে উদ্ভব হলো এই মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণী কারা, সেটা আমি আজকে একটু প্রথমে আলোচনা করি। ব্রিটিশ শাসনকালে আমরা দু ধরনের সামাজিক বৈষম্যে বা সামাজিক শ্রেণী মানুষের দেখতে পাই, সেটা হচ্ছে উচ্চবিত্ত আর নিম্নবিত্ত। তার মাঝামাঝি একটি শ্রেণী তৈরি হলো, বলা যায় ব্রিটিশরাই তৈরি করলো মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী কারা? আমরা যদি দেখি যে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা কিন্তু যখন ভারতে আসার পরে তারা মূলত এসেছিল বাণিজ্য করার জন্য। ব্রিটিশরা যখন বাণিজ্য করার জন্য ভারতে এলো, সেই সময় কি হলো না, ভারতীয়রা ব্রিটিশদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হলো, কিন্তু ব্রিটিশদের সঙ্গে তাদের ভাষা, তাদের কাজের সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মতো ভারতীয় কিন্তু ব্রিটিশরা পেল না। ফলে তাদের ব্যবসা বাণিজ্য বা তাদের দৈনন্দিন জীবনযাপনেও বহুল পরিমাণ ক্ষতি হতে থাকে বা ঘাটতি হতে থাকে। তার ফলে ব্রিটিশরা কি করলো, ভারতীয়দের নিজেদের শিক্ষায় বা নিজেদের স্বার্থে তাদেরকে শিক্ষিত করতে চেষ্টা করলো, যাতে কিছু ভারতীয়দের ব্রিটিশরা এইভাবে শিক্ষিত করলো, ইংরেজি ধারায় প্রভাবিত করলো এবং ইংরেজি শিখতে বাধ্য করলো বা ইংরেজি শেখার আগ্রহ তাদের মধ্যে সৃষ্টি করলো। কেন না, তারা যদি ইংরেজিটা ভালো করে জানে, তাহলে ব্রিটিশদের কি হবে, নিজেদের কাজগুলো সামলাতে ভীষণ সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয়রা তাদেরকে সাহায্য করতে পারবে। এই যে ব্রিটিশ অধীনস্থ থাকা যে ভারতীয়রা বা ব্রিটিশরা হাতে করে যাদেরকে তৈরি করলো, তারাই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এক শ্রেণী আছে সমাজে যারা উচ্চবিত্ত শ্রেণী, তারা সমাজের মাথা বা সমাজের সব থেকে সর্বোচ্চ স্তরে থাকে, তাদের বলা হয় উচ্চবিত্ত শ্রেণী। আর কিছু মানুষ ছিল নিম্নবিত্ত শ্রেণী, মানে শ্রমিক, দিনমজুর যারা খেটে খায়, সেই রকম শ্রেণীর মানুষদের বলা হতো নিম্নবিত্ত শ্রেণী। ব্রিটিশরা এই দুই শ্রেণীর লোক দিয়ে কোনো কাজ করাতে পারছিল না, না উচ্চবিত্তদের দিয়ে তাদের কাজ মিটছিল বা কোনো তাদের প্রশাসনিক বা বাণিজ্যিক কাজ হচ্ছিল না, একদম নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের দিয়ে হচ্ছিল, কারণ তাদের কাছে শিক্ষার আলো ছিল না। তখন ব্রিটিশরা এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটালো। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটিয়ে তারা কখন এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটলো, আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরবর্তী 100 বছর, 1757 পরে যে 100 বছর, 1757 পরে যে আরও 100 বছর, এই 100 বছরের মধ্যে ইংরেজরা ভারতের কিন্তু বিশাল এলাকা জুড়ে তারা দখল করে নিল এবং ব্রিটিশদের একটাই উদ্দেশ্য ছিল কি না, যে ভারতে একটা প্রবল পরিমাণে তাদের বাণিজ্য বা তাদের আধিপত্য বিস্তার করা। এবং তার জন্য তারা কি করলো, তারা ধীরে ধীরে ভারতবর্ষে এসে বাণিজ্য স্থাপন করলো, তাদের
পছন্দ মতো বা তাদের কাজে সহায়তা করার জন্য তারা ভারতীয়দের তাদের মাঝখান থেকে তুলে তাদের ইংরেজি ধারায় প্রভাবিত করলো, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলো এবং তাদের মধ্যে থেকে যখন তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে লাগলো তাদের মধ্যে থেকে তারা কি করলো, করণী নিয়োগ করলো, মানে বিভিন্ন রকম অফিসিয়াল ক্লারিক্যাল কাজের জন্য সেই মানুষদের ভারতীয় কর্মচারী হিসেবে তাদের সেই ব্রিটিশ কাজের জন্য নিয়োগ করা হলো এবং তারা কিন্তু ভারতীয় কর্মচারী হিসেবেই পরিচিতি পেয়ে মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করলো এবং ব্রিটিশদের কাজে সহায়তা করতে থাকলো। এই যে ভারতীয়রা, এদের কিন্তু ব্রিটিশদের প্রতি না কোনো ভালোবাসা ছিল না কোনো বিরোধ ছিল, তারা একটা গতানুগতিক প্রবাহে চলছিল, কারণ ব্রিটিশদের থেকে তাদের আর্থিক সহায়তাটা হচ্ছিল, তারা কাজ পাচ্ছিল, তারা কাজ পেলে ভালো মাস মাইনে হিসেবে তারা কাজ করছিল, ফলে ব্রিটিশদের ওপর তারা ভারতের মানে ভারত ব্রিটিশদের পরাধীন থাকলেও কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন ব্রিটিশদের তোষামত করে বা ব্রিটিশদের কথা মতো চলেই কিন্তু নিজেদের জীবিকা বা জীবন নির্বাহ করছিল। এই করণিক শ্রেণী কিন্তু ব্রিটিশদেরই তৈরি করা মধ্যবিত্ত শ্রেণীর ভাগ। তাহলে এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আমরা যাদের পাই তাদের প্রথম শ্রেণী বা প্রথম যে কাজের পদ তার আমরা বলা হয় হচ্ছে করণিক। করণিক পদে ব্রিটিশরা কিন্তু প্রচুর ভারতীয়দের নিয়োগ করলো। এরপর আইন পেশা, ব্রিটিশরা যখন ভারতে এলো, ভারতে আসার পর তারা ভারতের সমস্ত আইন কিন্তু নিজেদের মতো করে পরিবর্তন করতে লাগলো, বিভিন্ন রকম আইন তৈরি করলো, বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থার প্রণয়ন ঘটালো। যেহেতু ইংরেজি শিক্ষায় ভারতীয়দের শিক্ষিত করার ইচ্ছেটা তাদের ছিল, সেই জন্য তারা মামলা মোকদ্দমা বা ভারতের যে কোনো শাসন কার্য চালানোর জন্য ব্রিটিশরা কিন্তু তাদের নিজেদের মতো করে আইনগুলো সব বদলে দিল এবং সেই আইন পরিচালনা বা দেখাশোনার জন্য কিন্তু আইন পেশার সঙ্গে নিযুক্ত ভারতীয় তখন তাদের দরকার হলো। তখন তারা কি করলো, সেই আইন পেশায় নিযুক্ত ভারতীয় শ্রেণী তৈরি করলো। আইন পেশায় নিযুক্ত শ্রেণী, তখন তারা কি করলো, সেই আইন পেশায় নিযুক্ত শ্রেণী তারা তৈরি করে নিল। স্বাভাবিক, তাদের করণিকের কাজ বা আইনের সংক্রান্ত সমস্ত কাজ যখন তারা ভারতীয়দের দিয়ে মেটাচ্ছে, এরপর তাদের নজর পড়লো বাণিজ্যর দিকে। তারা ধীরে ধীরে ভারতবর্ষে বাণিজ্য করার জন্য যখন এসেছিল তখন তারা দেখলো যে ভারতীয়রা তাদের প্রলোভনকে কিন্তু ভীষণভাবে গ্রহণ করলো। তাদের যে ইংরেজি শিক্ষা, তাদের ইংরেজি ভাবধারায় বিভিন্ন রকম আইনি পেশার সঙ্গে যুক্ত হওয়া, করণিক পেশার সঙ্গে যুক্ত হওয়া মানুষজন যখন সাদরে গ্রহণ করলো, ব্রিটিশদের সাহস বা ব্রিটিশদের ইচ্ছে তখন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। তখন তারা কি করলো, তাদের বাণিজ্যটাকে আরও বিস্তৃত করার জন্য তাদের বাণিজ্যে বা তাদের ব্যবসার ক্ষেত্রে ভারতীয়দের নিযুক্ত করতে শুরু করলো। ভারতীয়রাও দেখলো যে প্রচুর পরিমাণে আর্থিক সক্ষমতা তারা পাচ্ছে ব্রিটিশদের থেকে, তখন ব্রিটিশদের কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে গেল। বাণিজ্যের কাজে যখন কর্মী নিযুক্ত হলো, সেখানে নানান রকম কাজ থেকে থাকে, যেমন মুহুরি, বেনিয়ান, এই সমস্ত যারা নিয়োগ হলো তাদেরকে তারা সরকারি কাজের জন্য, বাণিজ্যের কাজের জন্য নিয়োগ করলো। তাহলে আরেকটি শ্রেণী দাঁড়ালো হচ্ছে বাণিজ্যের কাজের জন্য নিযুক্ত শ্রেণী। বাণিজ্যের কাজে যুক্ত শ্রেণী। বাণিজ্য হয়ে যাওয়ার পরে ব্রিটিশরা সামরিক বিভাগের দিকে নজর দিল। সামরিক বিভাগ মানে ব্রিটিশরা ভারতে আসার আগে কিন্তু সেই অর্থে ভারতে কোনো সামরিক বাহিনী বা সেনাবাহিনী ছিল না। ব্রিটিশরা আসার পরেই কিন্তু সরাসরি বেতনভুক্ত সামরিক বাহিনী তৈরি হলো, যারা কিনা দেশের রক্ষার্থে বা ব্রিটিশদের, দেশ তো তখন ব্রিটিশদের পরাধীন, তো ব্রিটিশদের রক্ষা মানে কথা শুনে দেশের আইন কানুন দেখাশোনা করবে, দেশকে রক্ষা করবে, সেই অর্থে তারা বেতনভোগী যে সামরিক বিভাগ সেখানে ভারতীয়দের নিযুক্ত করতে শুরু করলো। এদের বলা হতো বেতনভোগী সামরিক বিভাগ। বেতনভোগী সামরিক বাহিনী, বেতনভোগী সামরিক বাহিনী। বেতনভোগী সামরিক বাহিনী তারা নিজেদের মতো করে কিন্তু ব্রিটিশরা নিয়োগ করলো। বিভিন্ন সরকারি অফিসের কর্মচারী হিসেবে শুধুমাত্র যে নিজেদের কাজের সুবিধার্থে তাও নয়, বিভিন্ন রকম সরকারি
অফিস আদালত যেখানেই হোক না কেন কিন্তু সেই সময় যেহেতু ভারতবর্ষ ব্রিটিশদের পরাধীন, তাই সমস্ত নিয়োগই কিন্তু ব্রিটিশরা করতো। সেই জায়গা থেকে ব্রিটিশরা কি করলো, যে সরকারি অফিসগুলো ছিল নিজেদের স্বার্থে তো ব্যবহার করলোই ভারতীয়দের, সরকারি অফিসের কর্মী নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ব্রিটিশরা তাদের যে মধ্যবিত্ত ভাবধারায় ভাবিত যে মানুষজন বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে বিভিন্ন রকম সরকারি অফিসের কর্মচারী হিসেবেও তাদেরকে নিয়োগ করে দিল। এরপরে বিভিন্ন রকম শিল্প বাণিজ্য ব্রিটিশরা ভারতে এনেছিল। সেই শিল্পের ক্ষেত্রে বা কলকারখানাগুলোর ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রেও তারা শ্রমিক শ্রেণীর মানুষজনদের পরিবর্তে এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানে ব্রিটিশদের পদলেহন করে চলা বা ব্রিটিশদের তোষামত করে চলা যে মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে নিয়োগ করলো। তখন এই শিল্পের ক্ষেত্রেও কিন্তু সেই মধ্যবিত্ত শ্রেণী নিয়োগ হলো। এরপরে আরেকটি শ্রেণী হলো করভোগী। করভোগী ভূস্বামী শ্রেণী। এই করভোগী ভূস্বামী শ্রেণী কারা, যাদের একটু জমি জমা বা জমি চাষবাসের জন্য বেশি ছিল, তারা তাদের জমিগুলো কি করতো, একদম নিম্ন শ্রেণী মানুষজনের মধ্যে দান চাষ করার জন্য দিত, এবং সেই চাষের ভাগ তো তারা নিতই, এবং সেই চাষিদের যদি কোনো নিজস্ব জমি থাকে, সেই জমির পরিবর্তে বা সেই জমির ফসলের কিছুটা ভাগ কিন্তু এই ভূস্বামী শ্রেণী নিত কর হিসেবে। এবং যদি এই কর বা খাজনা যদি ঠিক সময় মতো না দেওয়া হতো বা সে সাধারণ শ্রেণীর মানুষ না দিতে পারতো, তাহলে কিন্তু একটা চরম পর্যায়ে অত্যাচার এই ভূস্বামী শ্রেণীরা সাধারণ মানুষের ওপর করত। এরপর হচ্ছে মধ্যস্বত্বভোগী শ্রেণী। মধ্যস্বত্বভোগী শ্রেণী কারা, যারা কিনা এই বিভিন্ন রকম সরকারি আইন, যেমন হচ্ছে চিরস্থায়ী, মহলবাড়ি, রাউতবাড়ি, এই সমস্ত ভূমি বন্দোবস্তের মাধ্যমে যারা জীবনযাপন করছিল সেই সময়, তাদের বলা হতো মধ্যস্বত্বভোগী শ্রেণী। তাহলে ব্রিটিশ সময়কালে বা ব্রিটিশ শাসনকালে আমরা যে সমস্ত মধ্যবিত্ত শ্রেণীর বা মধ্যবিত্ত কর্মচারীদের আমরা দেখতে পাই, যা ব্রিটিশরা যাদের নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যাদের, তারা হলো, প্রথম কথায় আমরা বললাম যে করণিক। দ্বিতীয় যারা ছিল তারা হচ্ছে আইন পেশায় নিযুক্ত শ্রেণী, বাণিজ্যের কাজে যুক্ত শ্রেণী, বেতনভোগী সামরিক বাহিনী, সরকারি অফিসের কর্মী, শিল্পের সঙ্গে যুক্ত কর্মী, করভোগী ভূস্বামী শ্রেণী, আর হচ্ছে মধ্যস্বত্বভোগী শ্রেণী। এই হলো ব্রিটিশ স্বার্থে ভারতীয়দের ইংরেজি শিক্ষায় বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে ব্রিটিশরা নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে যে শ্রেণী তৈরি করেছিল, সেই মধ্যবিত্ত শ্রেণীর শ্রেণীবিভাগ। মধ্যবিত্ত শ্রেণী তো তৈরি হয়েছিল, এই যে সমাজে আগে যে উচ্চবিত্ত শ্রেণী আর নিম্নবিত্ত শ্রেণী ছিল, তার মাঝখানে একটি মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশরা তৈরি করলো। সেই মধ্যবিত্ত শ্রেণীর আবার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাগে তারা নিযুক্ত করলো ব্রিটিশরা। এরপরে যখন মধ্যবিত্ত শ্রেণীরা বিভিন্ন কাজে যুক্ত করে ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য বেশ রমরমিয়ে চলছিল, সেই সময় কিন্তু ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সময় বিভিন্ন রকম শিক্ষারও কিন্তু অগ্রগতি হলো। সেই সময় স্কুল কলেজ প্রতিষ্ঠা হতে লাগলো, মক্তব মাদ্রাসা এগুলো তো ছিলই, কিন্তু ইংরেজি শিক্ষার প্রসারের জন্য আগ্রহী হয়ে কিছু ইংরেজ কিন্তু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন স্কুল তৈরি করতে শুরু করলো। ইংরেজরা যে শুধুমাত্র ভারতবাসীদের ধ্বংস করে অত্যাচার করে ভারতীয়দের শেষ করে গেছে তাই নয়, ব্রিটিশ শাসনকাল থেকে কিন্তু বেশ কিছু শিক্ষার প্রসারও ঘটেছিল। যেমন
এই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর বিভাগ গেল। এরপর হচ্ছে কি কি শিক্ষা প্রতিষ্ঠান ঘটেছিল। 1781 খ্রিস্টাব্দে তৈরি হয় কলিকাতা মাদ্রাসা। 1781 খ্রিস্টাব্দে তৈরি হয় কলিকাতা মাদ্রাসা। কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন একজন ইংরেজ, নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা তৈরি করেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে তৈরি করেন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এইভাবে 1781 থেকে দীর্ঘকাল ব্রিটিশরা কিন্তু বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, যেমন ফোর্ট উইলিয়াম কলেজ, আমি লিখলাম যে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি, এবং ওয়ারেন হেস্টিংস হচ্ছে 1781 খ্রিস্টাব্দে কলিকাতা মাদ্রাসা। এই দুটো ছাড়াও কিন্তু আরও ছিল বারাণসীতে সংস্কৃত কলেজ, এশিয়াটিক সোসাইটি, বিভিন্ন রকম ক্লাব, বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইংরেজরা প্রতিষ্ঠা করে গেছেন, যেগুলো এই শর্ট টাইমে কিন্তু সবটা বলে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা যখন পরবর্তীকালে পড়ব বিষয়টা, যে সাম্রাজ্যবাদী থেকে ব্রিটিশদের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, সেই জায়গাগুলো পড়তে গিয়ে কিন্তু আমরা পরপর ব্রিটিশদের যে সৃষ্টি বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান সাল ধরে আমরা তাদের প্রতিষ্ঠাতা সহ কিন্তু আমরা পড়ব, কারণ বিভিন্ন রকম পরীক্ষাগুলোতে এই অংশটা ভীষণ ইম্পর্টেন্টভাবে দেয় যে ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কী প্রতিষ্ঠা করেন, বা 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়। এটা তো ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায় যে এই প্রশ্নটা থাকে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় এবং কে প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে গেল ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। এই একইভাবে কিন্তু বাঙালিরাও সেই সময় এগিয়ে এসেছিল শিক্ষার প্রসারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে পারি রামমোহন রায়, বিদ্যাসাগর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারাও কিন্তু সমানভাবে সহযোগিতা করেছে বাংলার শিক্ষার প্রসারে এবং পাশাপাশি নারী শিক্ষার প্রসারের জন্য। রামমোহন রায়ের সঙ্গে সঙ্গে যেমন আমরা আরও নাম পাই ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, এদের সঙ্গে জড়িয়ে আছে বাংলার একটি শিক্ষার ঐতিহ্য। আমরা জানি ব্রিটিশ সমসাময়িক সময়ে যখন মানুষ শুধুমাত্র ব্রিটিশদের পেছনে ছুটছে, কিছু নব্য যুবক সম্প্রদায় সেই সময় তৈরি হয়েছিল কলকাতাতে, বা শুধুমাত্র কলকাতা বলবো না, যে ব্রিটিশদেরকে কেন্দ্র করে কিছু ধনী শ্রেণী তৈরি হয়েছিল, মানে হঠাৎ আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে ওঠা কিছু সাধারণ মানুষ, যাদের কিনা আর্থিক অবস্থা বা আর্থিক সচ্ছলতা এসেছিল শুধুমাত্র ব্রিটিশদের পদলেহন করে বা ব্রিটিশদের তোষামত করে। সেই শ্রেণীর মানুষরা কি করলো, হঠাৎ করে কিছু প্রচুর আর্থিক সচ্ছলতা পাওয়ায় তারা নিজেদেরকে সমাজের ভালো কাজে না লাগিয়ে তারা নিজেদেরকে সমাজের বকে যাওয়া শ্রেণীর মধ্যে দিয়ে দিল। ব্রিটিশরা কিন্তু এতে তুলনামূলক খুশি হয়েছিল, কারণ তারা এটা বুঝতে পেরেছিল যে ভারতীয়দের দিয়ে প্রকৃতপক্ষে কোনো উন্নতি হওয়া সম্ভব নয়। তাই তারা এটাই চাইছিল যে ভারতীয়রা ব্রিটিশদের কাছে কাজ করুক, ব্রিটিশদের থেকে মাইনে নিক, কিন্তু তাদের স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না। কিছু ধনী সম্প্রদায় বা বাবু সম্প্রদায় আমরা বলতে পারি, তারা কি করলো, হঠাৎ করে এই ব্রিটিশদের থেকে আর্থিক সহায়তা পেয়ে তারা নিজেদের শিক্ষা, নিজেদের সংস্কার সমস্তটা জলাঞ্জলি দিয়ে তারা শুধুমাত্র পতিতালয় এবং ভাটিশালায় তারা তাদের দিন যাপন করতে লাগলো, এবং এই সুযোগটা নিতে লাগলো ব্রিটিশরা। তখন
তারা কি করলো, নিজেদের বাণিজ্যগুলোকে ভারতবর্ষে সুপ্রতিষ্ঠা করার জন্য বা ভারতবর্ষটাকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আঁকড়ে ধরার জন্য তারা শুধুমাত্র নিজেদের যেটুকু দরকার সেই কাজের জন্য তারা ভারতীয়দের লাগালো, বাকি কিন্তু ভারতীয়দের কোনো প্রকৃত শিক্ষা বা প্রকৃত উন্নতি কিন্তু তারা হতে দেয়নি। ব্রিটিশদের ক্ষেত্রে একটা সুবিধা কি ছিল, যে ভারতীয়রা একটা শ্রেণী তৈরি হয়ে গেল তাদের কাজের জন্য, যে যাদের মাথায় হাত বুলিয়ে ব্রিটিশরা তাদের কাজ তো করিয়ে নিল, কিন্তু ভারতীয়রা কিন্তু কখনো এটা বুঝতেই পারলো না যে তাদের চরম ক্ষতি কিন্তু ব্রিটিশ সরকার করে দিচ্ছে। এই ব্রিটিশ শাসনকালেই ভারতে ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটল, নারী শিক্ষার প্রসার হলো। পাশ্চাত্য শিক্ষার প্রসারের মধ্যে দিয়ে বিভিন্ন রকম, যে আমরা বললাম যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হলো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হলো, সেখানে ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা, নারী শিক্ষা তো অনেক পরে এলো, ছেলেরা নিজেদেরকে শিক্ষিত করলো এবং সেই শিক্ষিত হওয়ার পরেও কিন্তু তারা গিয়ে সেই ব্রিটিশের অধীনেই কাজ করতে থাকলো। এই সময়ে শুধুমাত্র যে ইংরেজরা তাদের স্বার্থে কাজ করেছে তা নয়, কিছু ইংরেজ ছিল, যেমন উড সাহেব কি করেছিলেন, তিনি উডের ডেসপ্যাচ বলে আমরা সবাই মোটামুটি জানি, উড সাহেব কিন্তু ভারতীয়দের শিক্ষার প্রসারের জন্য তার একটি নীতি প্রণয়ন করেছিলেন 1854 খ্রিস্টাব্দে। কথাটা হচ্ছে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে, উডের ডেসপ্যাচ 1854। উড সাহেব কি করেছিলেন, তিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারতেন। হঠাৎ তার এক সময় মনে হলো যে ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষাটা ভীষণ জরুরি। তখন তিনি কি করলেন, ভারতীয়দের জন্য একটি নির্দেশনামা তৈরি করলেন, যে ভারতীয়দের শিক্ষার ক্ষেত্রে কি কি হওয়া উচিত, কি কি নেই, সেই ঘাটতিগুলোকে তিনি তুলে ধরলেন। এবং সেখানে সর্বপ্রথমেই তিনি বললেন যে ভারতীয়দের জন্য দরকার হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। উডের ডেসপ্যাচের প্রথম শর্তই ছিল যে ভারতীয়দের জন্য সর্বপ্রথম যেটা প্রতিষ্ঠা করতে হবে সেটা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, যেখানে ভারতীয়রা একদম প্রথম থেকে তাদের পড়াশোনাটা শুরু করতে পারে। এরপর হচ্ছে কলেজ প্রতিষ্ঠা। কলেজ প্রতিষ্ঠা, প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর দরকার একটি শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগ, সেই শিক্ষা বিভাগও কিন্তু উড কলকাতাতে প্রতিষ্ঠা করে গেছিলেন এবং তিনি বোম্বাই ও মাদ্রাজে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, 3টি ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, 3টে, বোম্বে আর মাদ্রাজে। এরপর হচ্ছে শিক্ষক শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা। শিক্ষক শিক্ষণ বিদ্যালয়টা কি? শিক্ষক শিক্ষণ বিদ্যালয় হচ্ছে যেখানে শিক্ষক সরাসরি শ্রেণীকক্ষে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের শিক্ষা দেবে। শিক্ষকের মাধ্যমে যেমন ছাত্রছাত্রীরা পড়াশুনো শিখবে, সেই রকম শিক্ষকের আদর্শে তারা আদর্শায়িত হবে। এই শিক্ষক শিক্ষণ বিদ্যালয় কিন্তু প্রথম উডের ডেসপ্যাচেই বলা হয়েছিল। আর তারপর যেটা বলা হলো নারী শিক্ষার প্রসার। ভারতীয়দের দেখে উড সাহেবের মনে হয়েছিল যে ভারতবর্ষের উন্নতি তখনই সম্ভব যদি নারী শিক্ষার প্রসার ঘটে। তো সেই অর্থে তিনি নারী শিক্ষার প্রসারের জন্য কিন্তু প্রচুর চেষ্টা করেছিলেন। সর্বশেষ তার উডের ডেসপ্যাচ
যে নির্দেশনামা সেখানে বলা হয়েছিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। উড সাহেব নিজে ইংরেজ হয়েও তিনি ভারতীয়দের জন্য ভেবেছিলেন যে ভারতীয়রা শিখবে মানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। শুধুমাত্র ভারতীয় নয়, যে কোনো শিক্ষা বা যে কোনো জাতির শিক্ষায় যদি মাতৃভাষার মাধ্যমে হয় তাহলে সেই শিক্ষাটার অগ্রগতি আরও তাড়াতাড়ি হয়। তো উড সাহেব কিন্তু উডের ডেসপ্যাচে এই 7টি নির্দেশনামা তিনি ভারতীয়দের উদ্দেশ্যে দিয়েছিলেন। এই হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার বা প্রকৃত অর্থে শিক্ষার প্রসারের শুরু। ব্রিটিশরা আসার পর ভারতে যেভাবে উচ্চবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী বাদ দিয়ে ব্রিটিশরা তাদের মর্জি মতো মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি করলো, সেই মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টির পরবর্তী থেকেই কিন্তু ভারতে পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত হলো। যেখানে আমরা দেখতে পাই পাশ্চাত্য শিক্ষার সূত্রপাতের ক্ষেত্রে ব্রিটিশরা তো অবশ্যই, বাঙালিরাও প্রচুর ভীষণভাবে সাহায্য করেছে। তাদের মধ্যে আমরা পেলাম রামমোহন রায়, বিদ্যাসাগর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এবং পরবর্তীকালে ব্রিটিশদেরও দেখা গেছে ভারতীয়দের স্বার্থে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে উডের ডেসপ্যাচ। এই যে অংশগুলো আজকে যেটুকু আলোচনা হলো, এই অংশগুলো থেকে যদি বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের সাল বা যে যাই এমসিকিউ আসুক না কেন পারাটা মুশকিল এই কারণে, কারণ এমসিকিউ মুখস্থ করে 100-এ 100 কমন পাওয়া যায় না। এই বেসিক ধারণাগুলো যদি থাকে, বিশেষ করে এই জায়গাগুলো থেকে প্রতিষ্ঠা সাল কে প্রতিষ্ঠা করলেন, মানে প্রতিষ্ঠার সাল আর প্রতিষ্ঠাতা, এই প্রশ্নগুলো ভীষণভাবে দেয়। আর সেটা তখনই আমাদের পারা সম্ভব যদি আমাদের বেসিক ধারণাটা বা সাম্রাজ্যবাদ কি, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবটা কিভাবে ঘটেছিল, ভারতে ইংরেজি শিক্ষার প্রসার বা পাশ্চাত্য শিক্ষার প্রসারটা কিভাবে ঘটেছিল, উডের ডেসপ্যাচনামাটা আসলে কি জিনিস, এই বিষয়বস্তুগুলো যদি ধারণা আমাদের পরিষ্কার থাকে তাহলে কিন্তু প্রশ্নের উত্তর করাটা হয়তো আরও বেশি সহজ হয়ে যাবে আমাদের কাছে।